মোহনলাল গ্রামের ধনী কৃষক ছিল। তার বউ গায়ত্রীর অসুখে সব জমি বেচে দিতে হয়েছিল। সেই জন্য উনি ওনার ঘরের সামনে পরোটার দোকান খুলেছিলেন এবং খুব তাড়াতাড়ি ওনার ব্যবহার আর সুস্বাদু পরোটা গ্রামের লোকেদের খুব ভালো লেগে গেল। সুমিত্রা আর রাজু স্কুলের সামনে একটা পিৎজার দোকান হয়েছিল, যার প্রচার রেডিও, খবরের কাগজ, হ্যান্ডবিল আর পোস্টার লাগিয়ে তোড়জোড় করে করা হয়েছিল। ভাই, আমি কাল পিৎজা খেলাম, কি ভালো পিৎজা ছিল। আমি আর আমার বাবা কার পার্কিং এ পিৎজা অর্ডার করার পরে 1 ঘন্টা অপেক্ষা করেছি, তারপর আমরা পিৎজা পেয়েছি। আচ্ছা, এত ভালো খেতে পিৎজা? তা নাই তো কি, তোমাদের তো গার্ডরা ঢুকতেও দেবে না। ঢুকতে দেবে না কেন? আরে ওটা তোমাদের বাবার মতো তো ফুটপাতের পরোটার দোকান না, যে কেউ চলে যাবে। ওই দোকানের একটা স্ট্যাটাস আছে, বড় লোকরা তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরেই তারা পিৎজা খেতে পারে, বুঝেছো? রকির কথা শুনে সবাই হাসতে থাকে। সুমিত্রা পরোটা নিয়ে মজাটা একদম পছন্দ করেনি। রাজু যখন স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তখন পিৎজার দোকানে লোকের ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে। সুমিত্রা ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে। বাবা বাবা, আমরাও পিৎজা খেতে চাই। ঠিক আছে বাবা, খাইয়ে দেবো একদিন। এখন আমি গরম গরম আলুর পরোটা বানিয়েছি, ওটা খাও। আমি খাবো না, আমি খাবো না, আমি পিৎজাই খাবো। দেখ রাজু, পিৎজার অনেক দাম, অত টাকা আমাদের কাছে নেই যে তোমাকে পিৎজা কিনে দেব, কিন্তু কথা দিচ্ছি যে একদিন তোমায় নিশ্চয়ই পিৎজা খাওয়াবো। না বাবা, আমার কালকেই পিৎজা চাই। যদি পিৎজা না পাই তাহলে আমি কিচ্ছু খাবো না। রাজু, জেদ করিস না, বাবা তো বলছে একদিন আমাদের পিৎজা খাওয়াতে নিয়ে যাবে। না দিদি, আমি কালকেই পিৎজা খাবো। রকি দাদা স্কুলে বলেছিল পিৎজা দারুণ খেতে হয়। আরে রাজু, ও একজন ডাক্তারের ছেলে, ওদের কাছে অনেক টাকা। চল এখন খাবার খা। পরোটা খেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ে, কিন্তু মোহনলালের চোখে ঘুম ছিল না। উনি নিজের গরিব হয়ে যাওয়াটাকে অসহায়ভাবে দেখছিলেন, যে নিজের বাচ্চাদের একটু খাওয়ার চাহিদা মেটাতে পারছেন না। ওনার চোখে জল চলে এলো। ভাবতে ভাবতে জানি না কখন উনি ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে বাচ্চারা স্কুলে যায়। আজও পুরো স্কুলে পিৎজা নিয়ে কথা হচ্ছিল। বন্ধুরা, কাল আমার জন্মদিন, আর কাল সন্ধ্যাবেলায় আমার তরফ থেকে সবার জন্য পিৎজা পার্টি করছি। কাল রবিবার, স্কুলে ছুটি আছে। সবাই কাল সন্ধ্যাবেলায় ভালো ভালো জামা কাপড় পরে চলে এসো, ঠিক আছে? দাদা, আমিও আসবো তো, আমাকে বললে না তুমি? না, তোমরা ওখানে যেতে পারবে না, ওখানে শুধু বড় লোকরা আসে, যাদের স্ট্যাটাস আছে। তুমি শুধু পরোটা খাও। চল রাজু, ওদের পিৎজা থেকে ভালো আর সুস্বাদু আমাদের পরোটা। আরে যাও যাও, বাঁদররা কিভাবে জানবে যে আদা কেমন খেতে? স্কুলের বাইরে যে পিৎজার পোস্টার লাগানো আছে সেটাই দেখতে থাকো আর পরোটা খাও, ভেবে নিও পিৎজা খাচ্ছ। রকি, এরকম ভাবে বলতে নেই। চলো সুমিত্রা, ও তো এভাবেই কথা বলে। রাজুর ফটো দেখে পরোটা খাওয়ার কথায় সবাই হাসতে থাকে। সুমিত্রা আর রাজুর খুব খারাপ লাগে। দুজনেই বাড়ি চলে আসে। আরে রাজু, এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আসো কেন? বাবা, আসলে কথা হলো রকির কাল জন্মদিন, ও সবাইকে নেমন্তন্ন করেছে, কিন্তু আমাদের করেনি, কারণ ওখানে সব বড় লোকরা আসবে। ব্যাস এই ব্যাপার। কাল আমি তোমাদের জন্য দারুণ আলুর পরোটা বানাবো আর আমরা পার্টি করব। আমি পরোটা খেতে চাই না, আমি শুধু পিৎজা খেতে চাই। আমার পিৎজা চাই। বাবু, আমি বললাম তো যে এখন আমার কাছে তোমাদের মাইনে দেবারও টাকা নেই, পিৎজা কোথা থেকে খাওয়াবো? এটা বলে মোহনলাল চোখে জল নিয়ে বাড়ির বাইরে পরোটার দোকানে চলে এলো। রাজু, তোমার এরকম বলা উচিত হয়নি। পিৎজা জেদ ছেড়ে দাও ভাই, যখন টাকা আসবে আমরা নিশ্চয় পিৎজা খাবো। এখনো অবধি আমাদের কাছে কি টাকা আছে? সবাই নতুন নতুন জামা কাপড় পরে, আর আমরা 2 বছর ধরে একই জামা পরি। আমরা কি কোনোদিন পিৎজা খেতে পারবো না দিদি? এরকম কথা নয় ভাই, আমরা একদিন নিশ্চয় পিৎজা খাবো। সেদিন রাতে রাজু খাবার খায়নি, পরে কেউ খাবার খায়নি। সকালে মোহনলাল উঠলো আর বাজারে চলে গেল। ফিরে এসে দেখলো রাজু তখনও ঘুমিয়ে আছে। সুমিত্রা থেকে জানতে পারলো যে রাজু এখনো রেগে আছে, আজও খাবার খায়নি। ওঠো বাবু, আজ আমি তোমাদের পরোটা পিৎজা খাওয়াবো, চলো ওঠো। বাবা, আমি বলেছি তো যতক্ষণ না পিৎজা পাবো আমি কিচ্ছু খাবো না।
মোহনলাল পরোটার মধ্যে চিজ, ফ্রুটস আর স্যালাড দিয়ে পিৎজা বানায়, কিন্তু হাজার বোঝানোর পরেও রাজু খেতে চায় না। সুমিত্রাও অনেক চেষ্টা করে রাজুকে বানানো, কিন্তু পারেই না। আজ রাতেও সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে রাজুর খুব খিদে পায়। ও রান্নাঘরে গিয়ে রেখে দেওয়া পরোটা পিৎজা খেয়ে নেয়। ওর খুব ভালো লাগে আর পরোটা পিৎজা খেয়েই যায়। মোহনলাল লুকিয়ে লুকিয়ে ওর খাওয়া দেখে। সকালে উঠে মোহনলাল বাজারে চলে যায়। ফিরে এসে সুমিত্রাকে ডাকে। সুমিত্রা, ও সুমিত্রা। হ্যাঁ বাবা, আসছি। এই নে টাকা, আর স্কুল থেকে আসার সময় পিৎজা নিয়ে আসিস। বাবা, টাকা কোথা থেকে এলো? এসেছে কোথাও থেকে। আর হ্যাঁ, আমি টিফিনে পরোটা পিৎজা রেখে দিয়েছি, খেয়ে নিস মনে করে। সুমিত্রা যখন বাড়ি থেকে স্কুলের জন্য বেরোচ্ছিল তখন বাবার সাইকেল বাইরে ছিল না। বুঝতে দেরি হয়নি যে বাবা সাইকেল বিক্রি করে টাকা এনেছে। সুমিত্রা রাজু স্কুলে পৌঁছে যায়। স্কুলে কাল রকের পিৎজা পার্টি নিয়ে কথা হচ্ছিল। সবার মুখে শুধু পিৎজার কথা। টিফিনে সুমিত্রা আর রাজু পরোটা পিৎজা খাচ্ছিল। ওখানে রীতা আসে। আরে, তোমরা এটা কি খাচ্ছ? এটা আমাদের বাবা বানিয়েছে, পরোটা পিৎজা। হ্যাঁ, এই স্পেশাল ডিশ বাবা বানিয়েছে। নাও, তুমিও খাও, খুব ভালো খেতে। আরে বাহ, দারুণ পরোটা পিৎজা বানিয়েছে তো। এটা তো দারুণ পরোটা পিৎজা। এসো সবাই দেখো পরোটা পিৎজা। কাল পার্টির পিৎজা থেকেও অনেক বেশি ভালো খেতে। সুমিত্রা প্লিজ, আমাকেও এক টুকরো দাও না। হ্যাঁ হ্যাঁ রকি, এই নাও। বাহ, সত্যি দারুণ খেতে এটা পরোটা পিৎজা। এরকম তো আমি জীবনেও খাইনি। শিগগিরই পুরো গ্রামে পরোটা পিৎজার কথা ছড়িয়ে পড়ল। সুমিত্রা ওর বাবাকে পরোটা পিৎজা বানানোর কথা বলল। এখন ওদের দোকানে প্রচুর ভিড় হতে শুরু করলো। পিৎজার দোকানে গ্রাহকদের সংখ্যা ক্রমশ কমতে লাগলো। পিৎজার দোকান প্রায় বন্ধ হতে যাচ্ছিল। তখনই একদিন পিৎজার দোকানের মালিক নিজে মোহনলালের কাছে এলো। মোহনলাল বাবু, আপনার পরোটা পিৎজার খুব নাম শুনেছিলাম, আজ টেস্টও করলাম। সত্যি দারুণ খেতে। তোমার হাতে তো জাদু আছে। অনেক ধন্যবাদ। কেননা আমরা দুজনে মিলে কাজ করি। আপনি আমার দোকান চালাবেন, আমি ফান্ডিং আর মার্কেটিং দেখে নেব। যা লাভ হবে অর্ধেক অর্ধেক নিয়ে নেব। মোহনলালের এই প্রপোজাল ভালো লাগলো। দুজনে মিলে একসাথে কাজ করতে লাগলো। তাই পিৎজার টেস্ট আর ভালো মার্কেটিং এর জন্য খুব শিগগিরই ওনার দোকান অনেক শহরে খুলে গেল। এখন মোহনলাল বাবু নামে পরিচিত হলো। শহরের বিরাট বড় বাংলোতে থাকতে শুরু করলো। একটা গ্রামে দিশা নামের একটা মেয়ে নিজের বুড়ো মা বাবার সাথে থাকতো। দিশার মা বাবা ভেজ পোলাওয়ের ঠেলা লাগিয়ে বিক্রি করত। দিশা একটা 20 বছরের মেয়ে ছিল যে সারা দিন বইয়েই ডুবে থাকতো। একদিন তার মা অনিতা দিশাকে বলে ওঠে, তুই সারা দিন বইয়েই ডুবে থাকিস, একটু আধটু মায়ের কাজে সাহায্য করে দে, বিয়ের পরে এটা তোর কাজেই আসবে। কি সব কথা বলছো মা? বাড়ির সমস্ত কাজকর্ম করতে তো জানি, আর আমি তোমার কাছে রান্নাও তো শিখেছি। দিদা তো আমার হাতের খাবারের খুব প্রশংসা করত। আমি তোকে ভালো করে চিনি, কিন্তু সারা দিন বইয়ে ডুবে থেকে কি বা পাবি? আজ পর্যন্ত পড়াশোনা করে স্ত্রীরা কিছু পেয়েছে? অবশেষে তো তাকে বিয়ে করে রান্না বান্নাই করতে হয়। এরকম নয় মা, যদি আমি সারা দিন বইয়েই ডুবে থাকি তার পেছনেও কারণ রয়েছে। বই আমাদেরকে অনেক কিছু শেখায় মা, আর জীবনে কিছু বড় করতে চাই আমি। দিশার কথা শুনে অনিতা দিশাকে কিছু বলতেই যাচ্ছিল, তক্ষুনি ওখানে দিশার বাবা চলে আসে। আরে আমার মেয়ে দীক্ষা একদম ঠিক কথাই বলছে। অনিতা, ও পড়াশোনা করুক না। আমি তো এটাই বলতে চাইছিলাম গো, যে দিশাকে পড়াশোনা করিয়ে চাকরি করাবো নাকি? অবশেষে তো বিয়েই করাবো না। এরকম করে ভাবতে নেই অনিতা। যদি দীক্ষা ভালো করে শিক্ষাটা লাভ করে তাহলে ও শিক্ষা দিয়ে অনেক লাভ পাবে, তাই না? ও নিজের স্বামীর ওপরে বোঝ হবে না। আর এমনি আজকালকার দিনে মেয়েরা কি পুরুষদের থেকে পেছনে রয়েছে? আরে পুরুষের পায়ে পা মিলিয়ে চলছে তারা। বাবা, আমার স্কুলে 2 দিনের জন্য জঙ্গলে ট্যুরে যাচ্ছে, আমি যেতে পারি?
কিন্তু ম্যাম 500 টাকা চেয়েছে। মা, আমি তোমায় কখনো বারণ করতাম না, কিন্তু তুমি তো জানোই যে আজকালকার দিনে ব্যবসা কত খারাপ হচ্ছে। আমি তোমার স্কুলের ফিসটাও কত কষ্ট করে দিতে পারি। ট্যুরে যাওয়ার জন্য যে স্কুলের সংস্থা তোমার কাছ থেকে কিছু পয়সাও তো চেয়েছে, তাই না? যেটা এই সময় আমার কাছে নেই মা। তোমার মুখটা দেখে বুঝতে পারছি তোমার খুব দুঃখ লেগেছে, তাই না? তোমার মুখটা দেখে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে মা। তুমি চিন্তা করো না মা, কালকে আমি কারুর কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে এসে তোমাকে দিয়ে দেব। বাবার কথা শুনে দিশা খুশির চোটে পাগল হয়ে যায়। এটা কি গো, এখন মেয়ের জন্য পয়সা উধার নেবে? আরে কোনো ব্যাপার না, মেয়েটা পড়াশোনা করতে পারলে তো ও আগামী দিনে অনেক বড় হবে, আমাদের পাশে থাকবে। কিন্তু পরশু আমাদেরকে বাড়ির ভাড়া দিতে হবে যে। পরের দিন রমন আবার নিজের ঠেলা নিয়ে বাস স্ট্যান্ডের কাছে চলে যায়, আর ও এটাই ভাবতে শুরু করে যে সে টাকা কার থেকে উধার চাইবে। তক্ষুনি সে দূর থেকে গ্রামের প্রধানকে আসতে দেখে, যিনি তার কাছেই আসছিলেন। নমস্কার নমস্কার প্রধান মশাই। আরে আরে নমস্কার নমস্কার নমস্কার। তা বলো, কেমন আছো তুমি? তো ব্যবসা কেমন চলছে তোমার? বাজারের অবস্থা খুবই খারাপ প্রধান মশাই। আগে পোলাও বিকেলের মধ্যে বিক্রি হতো, কিন্তু এখন তো কখনো কখনো যেমনকার পোলাও সেরকমই পড়ে থাকে, তাই না? খুবই সমস্যা আমার। আরে আরে রমন, আজকাল হলো চাইনিজ ফুডের যুগ। এখানে নানা রকমের খাবার তৈরি হচ্ছে, আর তুমি মানে এর মধ্যে তোমার এই দেশি পোলাও আর কে খাবে বলো তো? গ্রামের দশা এখন আর আগের মতো নেই ভাই। গ্রামের লোকজনও তো আগের থেকে পাল্টে গেছে। প্রধান মশাই, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি কথা বলতে চাও বলো। আমাকে কিছু পয়সা ধার দেবেন আপনি? কত পয়সা লাগবে তোমার? ওই আমার 2000 টাকা মতন লাগবে আর কি। আসলে ব্যাপারটা হলো আমার 1500 টাকা বাড়ির ভাড়া দিতে হবে তো, আর 500 টাকা মেয়ের স্কুলে জমা করতে হবে আমার। আরে তো দীক্ষা স্কুলের ফিস এখনো দিতে পারোনি নাকি? না, সে তো আমি কবে দিয়ে দিয়েছি প্রধান মশাই। আসলে ব্যাপারটা হলো যে স্কুলের তরফ থেকে বাচ্চারা সবাই ট্যুরে নিয়ে যাচ্ছে, মানে জঙ্গলে। তাই মেয়েটা যেতে চাই তো, সেই জন্য পয়সাটা চাইছিলাম। স্কুলের লোককে 500 টাকা দিতে হবে আমাকে। আরে তোমার কি হয়েছে বলো তো রমন? তোমার ব্যবসা একই খারাপ চলছে, আর তার উপর তুমি বাড়ির ভাড়াও তোমাকে দিতে হবে। এর মধ্যে তুমি তোমার মেয়েকে ট্যুরে পাঠাতেই হবে তোমাকে। হ্যাঁ, মেয়েটা গাছপালা খুব ভালোবাসে প্রধান মশাই, আর সারাদিন ও তো শুধু গাছেদের ব্যাপারে বইয়েতে পড়তেই থাকে। আজকে বিকেলের মধ্যে যদি পয়সাটা আমি না দিই, তাহলে মেয়েটার মনে মনে খুব কষ্ট পাবে প্রধান মশাই। প্রধান রমনের কথা শুনে রমনকে খুব ধ্যানপূর্বক দেখে। তক্ষুনি প্রধানের সাথী অভিমন্যু ওখানে পৌঁছে যায়। অভিমন্যু একজন খারাপ স্বভাবের ব্যক্তি ছিল, যে প্রধানের সব সময় কানে কিছু না কিছু বলতো। অভিমন্যু ওদের দুজনের কথা অনেকক্ষণ ধরে শুনল। অভিমন্যু প্রধানের কানে বলল, আরে কি এত চিন্তা করছেন প্রধান মশাই? 1000 টাকারই তো ব্যাপার, তাই না? দিয়ে দিন আপনি। আর এমনিতেই ও ঠেলা গাড়িটা 10,000 টাকা দাম হবে, তাই না? এই সময় ওর ব্যবসা একেবারেই ভালো চলছে না, ও আপনার পয়সা ফেরত দিতে পারবে না। পয়সার বদলে ওর ঠেলা গাড়িটা আপনি নিয়ে নেবেন, পুরো 8000 টাকার লাভ হবে আপনার, তাই না? অভিমন্যুর কথা প্রধানের মাথায় বসে যায়। তা তুমি এই পয়সা কবে ফেরত দেবে আমাকে? হ্যাঁ প্রধান মশাই, মাত্র আমাকে 2 মাস সময় দিন, তাহলে দিয়ে দেব। তার আগে আমি কত পয়সা আপনার কাছ থেকে নিয়েছি, তাই না? কিন্তু সবসময় পয়সা তো ফেরত দিয়েছি। আরে সেই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা ছিল, কিন্তু এই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা। আমি ঠিক বুঝলাম না প্রধান মশাই। আরে দেখো রমন, আজকালকার ব্যবসা তো সবারই খারাপ চলছে, তাই না? আমারও ব্যবসা খুবই খারাপ চলছে, তো সেই জন্য পয়সা আমার তাড়াতাড়ি লাগবে। আর একটা 2 নম্বর কথা, পয়সা তো দিয়ে দেবো, কিন্তু কিছু জিনিস তোমাকে বন্ধক রাখতে হবে আমার কাছে। প্রধানের কথা শুনে রমন খুব অবাক হয়ে যায়। রমন জানতো যে প্রধান ভেতর থেকে তো ভালো স্বভাবের লোক। রমন বুঝতে পারল যে কিছুক্ষণ আগেই প্রধানের কানে অভিমন্যু কিছু না কিছু বলেছে, কিন্তু রমন খুব বাধ্য ছিল, কারণ প্রধান ছাড়া গ্রামে আর কেউ ছিল না যে 2000 টাকা রমনকে দিতে পারে। আমার কাছে আর কি আছে বলুন তো প্রধান মশাই? বন্ধক রাখার জন্য তো শুধুমাত্র একটা ভাড়ার বাড়ি রয়েছে। আর কিন্তু আপনি কি আমার কথায় বিশ্বাস করছেন না? আরে ভরসা করার যুগ এখন চলে গেছে। তোমার এই ঠেলা গাড়ি তুমি রেখে দাও না। তোমার 1 মাসের মধ্যে যদি পয়সা আমাকে না দিতে পারো, তাহলে আমি তোমার এই ঠেলা গাড়িটা কবজা করে নেবো। হ্যাঁ, আর সেই নিয়ে কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। রমন গভীর চিন্তায় ডুবে যায় আর বলে,
ঠিক আছে প্রধান মশাই, যেমনটা আপনি বলবেন। প্রধান হাসতে হাসতে ওখান থেকে চলে যান। বিকেল বেলা রমন 500 টাকা নিজের মেয়েকে দিয়ে দেয়। দিশা খুশির চোটে বাইরে চলে যায় আর রমন সমস্ত কথা নিজের স্ত্রী অনিতাকে বলে দেয়। এটা কি করেছো তুমি? তুমি তো ভালো করে জানো যে ওরা ভালো স্বভাবের লোক নয়। প্রধান ভালো স্বভাবের আর দয়ালু ব্যক্তি। নিশ্চয়ই অভিমন্যু তোমার ঠেলার ওপরে লোভ দেখিয়েছে। প্রধান তোমার ঠেলা নিয়ে কি করবে? উনি নিশ্চয়ই তোমার ঠেলাটা অভিমন্যুকে দিয়ে দেবে। তোমার কাছে যখন ঠেলাই থাকবে না, তখন তুমি কি করবে? ততদিনে কিছু না কিছু একটা ব্যবস্থা আমি করেই নেব। এমনিতেই বাড়ি ভাড়ার জন্য পয়সা তো আমাদেরকে দিতেই হবে। 1500 টাকা তো আমাকে এমনিতেই চাইতে হতো। পরের দিন দিশা জঙ্গলে ট্যুরে চলে যায়। দিশা জঙ্গলের ঘন গাছগুলোকে মন দিয়ে দেখছিল। তক্ষুনি তার চোখ পড়ে একটা বুড়ি মহিলার ওপর। আর ওই বুড়ি মহিলা কলা পাতার ভেতরে কিছু রান্না করছিল। কলার পাতার মধ্যে থেকে খুব সুগন্ধ আসছিল। দিশা নিজেকে আটকাতেই পারল না আর ওই বুড়ি মহিলার কাছে চলে যায়। এটা কি মা? এটা কলার পাতার ভেতরে বানানো বিরিয়ানি সোনা। এটা কি করে সম্ভব হতে পারে? একদম সম্ভব হতে পারে সোনা। আমি এই রেসিপিটাকে জানি। তারপর দিশা সেই মহিলার চেহারাটাকে খুব গম্ভীরভাবে দেখে। আপনার চেহারার লাইনগুলোকে দেখে বুঝতে পারছি যে আপনি এই জঙ্গলে থাকেন না, আর এই রেসিপিটাও এই দেশের নয়। তুমি তো খুবই জ্ঞানী ব্যক্তি বাবু। তুমি কি করে বুঝতে পারলে এটা? আমি সারাদিন বই পড়তে থাকি। আমি কিছু নতুন শিখতে চাই। আমি তোমার থেকে খুব প্রভাবিত হয়ে গেছি। কি নাম তোমার? দিশা। দিশা, দিশা, তুমি একদম ঠিক বলেছো। আমি নিজের যুবক অবস্থাতেই অর্ধেক পৃথিবী ঘুরে নিয়েছি। আমার পরিবারের লোকেরা সবাই আমাকে ছেড়ে বিদেশে গিয়ে শিফট হয়েছে। সেই দিনের পর থেকে এই পৃথিবী থেকে আমার মন একেবারে সরে গেছে। এখন আমি জঙ্গলে একা থাকি। আপনি কি আমাকে এই রেসিপিটা শেখাবেন? যদি অন্য কেউ বলতো তাহলে আমি শেখাতাম না, কিন্তু তুমি খুবই জ্ঞানী ব্যক্তি। তোমার চোখের আলো বলছে যে তুমি নিশ্চয়ই এগিয়ে যাবে। আমি তোমাকে নিশ্চয়ই বানানো শেখাবো। বুড়ি মহিলা দিশাকে সমস্ত রেসিপি বলে। বিকেল বেলা দিশা বাড়িতে চলে যায়। সময় এইভাবেই কেটে যায়। রমনের কাজ একেবারে বন্ধ হয় আর প্রধান অভিমন্যুর সাথে এসে রমনের ঠেলা নিয়ে চলে যায়। রমনের ব্যবসা একেবারে বন্ধ হয়ে যায়। তার ওপর বাড়ির ভাড়াও অনেক বেশি হয়ে গেছিল। কতবার তোমাকে বুঝিয়েছি, কিন্তু তুমি বুঝতেই চাও না। কি দরকার ছিল মেয়েটাকে এত বেশি লেখাপড়া করানোর? এখন বলো, মেয়েকে লেখাপড়া করিয়ে কি পেলে? ওর স্কুলে যত টাকা খরচা করেছি তত টাকা যদি জমা করতাম তাহলে আমাদের কাজে আসতো আজ। আরে এতে এতে দীক্ষার কোনো দোষ নেই অনিতা। খুনি ওখানে দিশা এসে যায় আর বলে, বাবা, আমার কাছে একটা উপায় আছে। কিরকম উপায় সোনা? কিছু মাস আগে যখন আমি জঙ্গলে ট্যুরে গেছিলাম, তখন ওখানে একজন বুড়ি মহিলার কাছে আমি একটা বিরিয়ানির রেসিপি শিখেছি। আমার মনে হয় যদি সেই বিরিয়ানি আমরা আমাদের গ্রামের লোকেদের বিক্রি করি তাহলে অনেক লাভ হবে। কিরকম কথা বলছিস তুই? কি বলতে চাইছিস? যে তোর বাবা পোলাও বানাতো? অনিতা, আমার মনে হয় দীক্ষা একদম ঠিক কথাই বলছে। প্রধান মশাই তো এই কথাটাই বলছিল যে এখনকার দিনে ভারতবর্ষে নতুন নতুন খাবার চলে এসেছে, তাই না? যতদিন না আমরা নতুন কিছু করব ততদিন এইভাবে আমরা পিছিয়ে পড়বো, তাই না? কিন্তু সমস্যা এটা হলো যে মেয়ের কথাটা যদি মেনেও নেই তাহলে তুমি এই বিরিয়ানি বিক্রি করবে কোথায়? ঠেলা তো অভিমন্যু নিয়ে গেছে। তুমি তার চিন্তা করো না মা। আমি নিজের বাড়ির আর্থিক স্থিতির ব্যাপারে টিচারের সাথে কথা বলেছি। ওনার কাছে একটা খালি দোকান আছে। উনি আমাকে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমরা টাকা না রোজগার করি ততক্ষণ পর্যন্ত দোকানটা আমরা নিতে পারবো। দিশার কথা শুনে রমন খুশি হয়ে যায়। পরের দিন দিশা রমনকে খেতে নিয়ে যায় আর নিজের বাবার সাথে অনেকগুলো কলার পাতা নিয়ে দোকানে চলে আসে। রমন আর অনিতা সেই দোকানের পরিষ্কার পরিচ্ছন্ন আগের থেকেই করে ফেলে। দিশা সেই কলার পাতার ভেতরে বাসমতি চাল আর অন্যান্য জিনিস দিয়ে
আগুনের মধ্যে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই পাতার বিরিয়ানি তৈরি হয়ে যায় আর সুগন্ধ বেরোয়। তার গন্ধ এত সুন্দর ছিল যে ওখান দিয়ে যেই লোকেরাই যাচ্ছিল তারা নিজেদেরকে আটকাতে পারলো না। একজন ব্যক্তির সঙ্গে সঙ্গে আসলো আর বলল, আরে আপনার দোকান থেকে খুব ভালো ভালো গন্ধ বেরোচ্ছে তো। এটা কি কোনো নতুন হোটেল নাকি? হ্যাঁ, রমন কিছু বলার আগেই দিশা সেই লোকটাকে বলে ওঠে, আপনি একদম ঠিক বুঝেছেন, এটা আমাদের নতুন হোটেল, কলার পাতার বিরিয়ানির হোটেল। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই দোকানে একটা টেবিলে বসে যায় আর বলে, আমিও 1 প্লেট খেতে চাই অবশ্যই। দিশা তাকে গরম গরম বিরিয়ানি এনে দেয়। ওই ব্যক্তিটা দেখতে দেখতেই বিরিয়ানির 4-5 প্লেট খেয়ে নেয়। দারুণ লাগলো আমার। তা কত হলো? 2000 টাকা। ওই লোকটা হাসি খুশি 2000 টাকা দিশাকে দিয়ে দেয়। ওই লোকটা শহরে থাকতো আর একজন ফেমাস ইউটিউবার ছিল। আরে এই ধরনের খাবার আমি আমার জীবনে প্রথমবার খেয়েছি। আমার তো মনে হয় না ভারতে অন্য কোথাও তৈরি হয়। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি কি আপনার একটা ফটো কলার পাতার বিরিয়ানির সাথে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই, এতে তো আমাদের হোটেলেরই লাভ হবে। সেই লোকটা দিশার একটা ছবি কলার পাতার বিরিয়ানির সাথে তুলে নেয় আর ফেসবুকে আপলোড করে দেয় আর ওখান থেকে চলে যায়। রমন 2000 টাকা দেখে খুব খুশি হয়। এত টাকা ও 10 দিনেও রোজগার করতে পারতো না। দেখলে অনিতা, মা পড়াশোনা করে কত লাভ করেছে। একবার ভেবে দেখো, যদি ওকে পড়াশোনা না করাতাম তাহলে আজকে আমাদের কি অবস্থা হতো। তুমি একদম ঠিক বলছো। আমি তো নিজের ভাবনার ওপরে খুব খারাপ পাচ্ছি। কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে দিশার সেই ফটো সমস্ত ইন্ডিয়ায় ভাইরাল হয়ে যায়। দিশার হোটেল থেকে দূর দূর থেকে কলার পাতার বিরিয়ানি খেতে আসতে শুরু করে। কিছু মাসের মধ্যেই রমন সেই দোকানটা দিশার টিচারের থেকে কিনে নেয়। এখন রমনের একটা অনেক সুন্দর বাংলো ছিল আর সেই গ্রাম দিশার গ্রাম দেশ ভরে প্রসিদ্ধ হয়ে ওঠে। কিন্তু এই কথাটা অভিমন্যু সহ্য করতে পারল না। ও প্রধানকে বলে, আরে প্রধান মশাই, ও তো আপনাকে অপমান করলো। আপনার গ্রামের নাম আপনার জন্য না হয়ে বরং দীক্ষার জন্য প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধান অভিমন্যুকে কিছু বলতো তার আগেই প্রধানের স্ত্রী ক্রোধিত হয়ে ওখানে আসে। এখন তোমার ঘরে আসার কোনো দরকার নেই। আরে এসব তুমি কি বলছো? আরে ও আমার পাশে থাকে সব সময়। তোমার সাথী নয়, বরং তোমার শত্রু। আরে দিশাকে তো পুরস্কার দেওয়া উচিত। দিশার কারণে আমাদের গ্রামের নাম কত প্রসিদ্ধ হয়েছে, আমাদের বাচ্চাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে। এই অভিমন্যু সারা দিন গ্রামবাসীদের বিরুদ্ধে তোমার কানে বলে আর তোমার মাথা খারাপ করে। এর কারণেই তোমার ছবি কত খারাপ হয়েছে তুমি সেটা জানো না। প্রধান নিজের স্ত্রীর কথা বুঝতে পারে। সে অভিমন্যুকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বার করে দেয়। বিকেল বেলা প্রধান আর তার স্ত্রী রমনের হোটেলে বিরিয়ানি খেতে পৌঁছে যায়। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তাই না? অভিমন্যুর কথা শুনে আমি তোমার কাছ থেকে তোমার ঠেলাগাড়ি কেড়ে নিয়েছিলাম। সেরকম কিছু ব্যাপার নয় প্রধান মশাই, এসবই ঈশ্বরের লীলা। আপনি যদি এমনটা না করতেন আমি তাহলে এত বড় লোক কি করে হতাম? কিন্তু আমি যত বড়ই লোক হই না কেন, কারণ আপনি হলেন এই গ্রামের প্রধান মশাই। দিশার কলার পাতার বিরিয়ানি আজও শহর থেকে খাওয়ার জন্য আসে। ওয়ানগাঁও নামের একটা গ্রাম ছিল। নমন ওখানে নিজের গরিব আর অসহায় পরিবারের সাথে থাকতো। নমনের মা সুকন্যা খুব লম্বা অসুখে ভুগছিল, যার কারণে নমন সবসময় চিন্তিত থাকতো। মায়ের অসুস্থতার কারণে নমন নিজের লেখাশোনাও করতে পারল না। মা, আমি ভাবছিলাম যে কয়েকদিন শহরে গিয়ে কাজবাজ খুঁজি। ততদিন তুমি তোমার ভালো করে খেয়াল রেখো, হয়তো বাবাকে ওখানে খুঁজে পেয়ে যেতে পারি। সোনা, তোমার বাবা তো অনেক বছর আগেই গায়েব হয়ে গেছিলেন। তুমি কতবার শহরে গিয়ে ছানবিন করেছো বলো, কিন্তু ওনার ব্যাপারে কিছুই জানা যায়নি। আর এখন আশা করাটাও ভুল হবে। মা, আমার পুরো বিশ্বাস আছে যে বাবাকে আমি এইবারে ঠিক খুঁজে বের করব। তুই তো আমার শরীরের ব্যাপারে ভালো করেই জানিস। আমি একা এই ঝুপড়িতে থাকতেই পারবো না, আমিও তোর সাথেই আসবো। যা হবে সেটা আমরা দুজন দেখে নেব। মা ছেলে দুজনই নিজের নিজের জিনিসপত্র নিয়ে শহরের জন্য যাত্রা শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর নমন দেখতে পেল যে ওদের কাছে রাখা জল শেষ হয়ে গেছিল।
আমার খুব তেষ্টা পেয়েছে সোনা, কোথা থেকে একটু জল নিয়ে আয়, নয়তো আমি মাথা ঘুরে পড়ে যাব রে। তুমি এখানেই পাশের বাগানে গিয়ে বসে পড়ো, আমি ততক্ষণে একটু জল নিয়ে আসছি আর তাড়াতাড়ি চলে আসবো। তুমি একদম চিন্তা করো না। সোনা, যতটুকু তুই আশা দিয়েছিস না, ততক্ষণে তো তুই গিয়ে জল নিয়ে আসতিস। যা, আর গিয়ে নিয়ে আয়। নমন পাশের গ্রামে জল নিতে চলে যায়, কিন্তু প্রত্যেক জায়গায় ও খালি রাস্তা আর গাছই দেখতে পায়। আর সেই রাস্তার ওপরেই ও একটা বাড়ি দেখতে পায়, যেটা ঠিক পাহাড়ের মাঝামাঝি ছিল। সেই ঘরটা দেখার পর নমনের চেহারায় একটা স্বস্তি আসে। ওখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে আমাকে দেখতেই হবে, শুধু জলটা পেয়ে যাই ব্যাস। নমন সেই বাড়িতে চলে যায় আর গিয়ে দরজায় ঠক ঠক করে। কেউ আছেন? কেউ আছেন? এখানে কি কেউ আছেন? আমার মায়ের খুব জল তেষ্টা পেয়েছে যে, দয়া করে আমাকে সাহায্য করুন, দরজাটা খুলুন, আপনার সাহায্যের দরকার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও বাছা, আমি আসছি। সেই বুড়ো লোকটা দরজা খুলে দিল আর কলসি থেকে জল বার করলো আর গ্লাসে এনে ওকে দিয়ে দিল আর বলল, তাড়াতাড়ি চলো, শিগগিরই চলো, আমার কাছেই এক গ্লাস জল রয়েছে, এটা ওনাকে খাইয়ে দিলেই। আর তার সাথে হ্যাঁ, আমি কয়েকটা জামও নিয়ে এসেছি, ওনাকে জাম কটা খাইয়ে দিয়ে জল খাইয়ে দিও, ও নিজে নিজেই ঠিক হয়ে যাবে। যেমনটা আপনি বলবেন, ওই জিনিসগুলো আমাকে দিয়ে দিন, আমি ওখানে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো। নমন সেই লোকটার থেকে সমস্ত জিনিস নিয়ে মায়ের কাছে পৌঁছে যায়। জল 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 আনো, তাড়াতাড়ি আনো। মা, তুমি একদম চিন্তা করো না, এই নাও জল, আমি নিয়ে চলে এসেছি মা, আর তার সাথে এই জাম কটাও খেয়ে নাও। ওই জামটা খাওয়ার পর নমনের মা একদম সুস্থ হয়ে ওঠে, যেটা দেখে নমন অবাক হয়ে যায়। মা, তুমি তো একদম পাল্টে গেলে, এসব কি বলো তো, আমি তোমাকে এত ভালো কখনো দেখিনি। আমি নিজেও এই কথাটা বুঝতে পারছি না, আসলে এইসব কি হচ্ছে বলতো। তুই এই জামটা কোথায় পেলি? আর এই জামের স্বাদটা একদম পরিচিত ছিল। ততক্ষণেই ওখানে সেই শঙ্কর বাবু চলে আসেন, যাকে দেখার পর নমনের মা সুকন্যা অবাক হয়ে যায়। আপনি আপনি এখানে? নমন নমন, উনি তো তোর বাবা, যাকে আমরা শহরে খুঁজতে যাচ্ছিলাম। বাবা, তুমি তুমি আমাদের কেন ছেড়ে গেছিলে? আমি তোমাদের সব সত্যি কথা ভালো করে বলছি। সেই সময় গ্রামে বন্যা এসে গিয়েছিল, পাশের একটা ড্যাম খুলে দেওয়ার কারণে সব জল গ্রামের ভেতরে চলে এসেছিল। এই যে শঙ্কর, তাড়াতাড়ি নিজের পরিবারের সবাইকে তুলে নিয়ে গিয়ে আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দাও। ড্যাম খোলার কারণে এই গ্রামে জল ঢুকছে বারবার, আর খুব শীঘ্রই এই গ্রাম ডুবতে চলেছে। এটা তুমি ঠিক কথাই বলেছো ভাই, আমি সেরকমটাই করব তাহলে। সেই সময় শঙ্কর ঠিক সেরকমই করলো। নিজের বাচ্চা নমন আর নিজের স্ত্রী সুকন্যাকে নিজের আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয়। তুমি আর দ্বিতীয়বার এই ডুবন্ত গ্রামে ফিরে এসো না, তোমার কাছে আমি খুব শিগগিরই ফিরে আসবো। আপনি তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসুন, আমি আপনার অপেক্ষা করব। ব্যাস, আমার ছেলেটার একটু খেয়াল রেখো তুমি। আর তারপরই আমি খবর শুনতে পাই যে রাস্তায় যেতে যেতে বাসটা খাদে পড়ে গেছে। আর আমি ভাবলাম যে আমি আমার পরিবারকে হারিয়ে বসলাম, আর এখানে এসে বাস করতে শুরু করে দিই। আজকে আমি খুব খুশি যে আমার পরিবার একদম ঠিক আছে। আপনার পরিবার ঠিক নেই বাবা, বাবার ভালোবাসার পাবার জন্য আমি কতদিন ধরে কষ্ট পাই, আর তুমি এখানে বসে বসে শুধু জাম খাচ্ছ। তোমার লজ্জা হওয়া উচিত বাবা। চুপ কর নমন, বাবার সাথে কেউ এইভাবে কথা বলে নাকি? আওয়াজ উঁচু করিস না। শোনো গিন্নি, ঈশ্বরের অশেষ কৃপার ফলেই আমার পরিবারকে আমি আবার ফিরে পেয়েছি। তোমার দেওয়া সেই জাম গাছটা বিশাল বড় হয়ে গিয়েছে, আমি ওটাকে যত্ন করে রেখেছিলাম। ওটা কোনো সাধারণ জাম গাছ নয় গো, ওর মধ্যে অনেক শক্তি রয়েছে। আমি কিছু বুঝলাম না, এ আবার কিরকম জাম গাছ? এটা দিয়ে কি হয়? অনেক হাজার বছর পরে একবারই এই জাম হয়। ওই গাছের জাম একবার খাবার পরেই লোকেরা খুব ভালো সুস্থ হয়ে যায়। তার মানে তুমি তোমার এই সংসারের অবস্থা এই জামের সাহায্যে ঠিক করতে পারো? আমি আমার পরিবারকে পেয়েই খুব খুশি খোকা। চলো আমার বাড়ির সামনে ওই গাছটাকে, মানে জাম গাছটাকে দেখবে চলো একবার। নমন নিজের বাবা আর মায়ের সাথে গিয়ে সেই জামের গাছটা দেখে।
আর দেখতে পায় যে একটা বিশাল জামের গাছ সেই জায়গায় দাঁড়িয়ে আছে। যেটা দেখার পর ও ভীষণ খুশি হয়। ও সমস্ত গাছটা জামে ভরেছিল। মা, এই জামগুলোর সাহায্যে আমরা অসহায় মানুষকে ঠিক করতে পারবো কম খরচে। বাহ বাছা, তোমার মন প্রাণ দেখছি খুবই ভালো, কিন্তু এখানকার মানুষ খুবই গরিব আর অসহায় বাবা। ওরা জাম কিনতে পারবে না। তুমি অন্য কোনো কাজ অবশ্যই করতে পারো। বাবা, আচ্ছা আমি কি তাহলে বিরিয়ানির দোকান খুলতে পারি? আমাকে একটু বলো না। এটা তো পাহাড়ি এলাকা, কিছুটা দূরেই তো আমরা গ্রামে চলে যাব, আর সেখানে গিয়ে আমরা বিরিয়ানি বিক্রি করার কাজ করব। তুমি এমনটা অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই এতে, তুমি এমনটাই করো। নমন বিরিয়ানির ঠেলা খুলে দেয় আর পাশের গ্রামে গিয়ে বিরিয়ানি বিক্রি করতে শুরু করে। বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, যে একবার খাবে সে আর ভুলবে না। বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। গন্ধ তো ভালোই বেরোচ্ছে। তা কত করে প্লেট ভাই? মাত্র 50 টাকা, তাও পেট ভর্তি করে। আরে বাহ, এ তো খুবই সস্তা আর ভালো দেখছি। দাও, আমার পুরো পরিবারের জন্য পুরো 200 টাকা দাও তো। আচ্ছা। এইভাবেই নমনের বিরিয়ানি খুব বেশি চর্চিত হয়ে ওঠে। কিছুদিন কেটে গেছিল। নমন পুরো পরিশ্রম করে নিজের কাজ করত আর নিজের মা বাবার সেবাও করত। এই কথায় ওর মা বাবা দুজনই ভীষণ গর্বিত ছিল। মা, আমি তোমার জন্য একটা মঙ্গলসূত্র নিয়ে এসেছি, সোনার। আরে বা সোনা, তুই এইভাবেই সব সময় কাজ কর আর কাবিল হয়ে ওঠ। সবাই কথাবার্তা বলছিলই যে তক্ষুনি ওখানে গ্রামের প্রধান কাঁদতে কাঁদতে আসেন। শঙ্কর, শঙ্কর, আরে ও শঙ্কর, আমার গ্রামকে রক্ষা করো, আমার গ্রামকে রক্ষা করো, খুব বড় সমস্যা হয়ে গিয়েছে। আরে আস্তে আস্তে, ভালো করে কি হয়েছে সেটা আমাকে বলবে একটু তুমি। এমন কি সমস্যা এলো গো যে এত দৌড়ে দৌড়ে এত দূরে চলে এসেছো গ্রাম থেকে? আরে আমার গ্রামে বিশাল বড় সমস্যা দেখা দিয়েছে। গ্রামে সবার এখন অসুখ করে খাচ্ছে গো। গ্রামে একটা রোগ ছড়িয়ে দেওয়ার কারণে সবাই খুব অসহায় আর নিরীহ হয়ে পড়েছে। আমি গ্রামের বাইরে ছিলাম, সেই জন্য আমি রক্ষা পেয়ে যাই। আমার পুরো পরিবার সেই রোগে রুগ্ন হয়ে গেছে। কিন্তু এই রোগের ব্যাপারে তো তুমি কোনো বড় ডাক্তার বা বৈদ্যকে কেন বলছো না? আরে এই রোগের কারণে লোকেরা যে ভয় পেয়ে আছে সে কি বলি বলো তো তোমাকে। বাবা, আমরা গ্রামের সবাইকে জাদু জামের সাহায্যে সাহায্য করতে পারি। জামগুলোকে বিরিয়ানিতে মিশিয়ে দিয়ে ওদেরকে খাইয়ে দেব, তাহলে ওরা একদমই সুস্থ হয়ে যাবে। এই অবস্থায় আমাদেরকে জাম খাওয়ানো উচিত সবাইকে। না মা, এই গ্রামে আমাদের বিরিয়ানি অনেক বিক্রি হয়। জাম বিক্রি খেলে পরে ওরা জানতেও পারবে না, আর ওরা একদম তরতাজা হয়ে যাবে। খোকা একদম ঠিক কথাই বলছে, আমাদের এমনটাই করা উচিত। বাবা, শুধু ওদেরকে ঠিক করে দাও, তোমাদের যা টাকা লাগবে সব দেবো আমি। নমন জাদুই জামের গাছ থেকে অনেকগুলো জাম ছিঁড়ে নেয় আর বিরিয়ানি বানিয়ে ওই জামগুলোকে দিয়ে দেয়। আর এই তৈরি হয়ে গেল আমার জাম বিরিয়ানি। নমন আর প্রধান মিলেমিশে পুরো গ্রামে জামের বিরিয়ানি বিতরণ করেন। যেভাবে যেভাবে সমস্ত লোকেরা জামের বিরিয়ানি খাচ্ছিল, সেই জামের জাদুর কারণে সমস্ত লোকেরা ঠিক হয়ে যাচ্ছিল। প্রধান এই কথাটা দেখে খুব খুশি হলেন। বাবা, তুমি যদি আজকে না থাকতে তাহলে পুরো গ্রাম শেষ হয়ে যেত। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। এটা তোমার কর্তব্য ছিল। জাম বিরিয়ানি খাওয়ার পর সমস্ত লোকেরা ঠিক হয় আর এই কথাটা সমস্ত জায়গায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। সমস্ত লোকেরা নমনের কাছে জাম বিরিয়ানি কিনে খেয়ে নেয় আর নমনের প্রশংসা করতে শুরু করে। নমনের পুরো পরিবার নমনের ওপরে গর্বিত ছিল আর সবাই হাসি খুশি একসাথে থাকতে লাগে। বাউরা গ্রামে একটা ছোট্ট স্কুল ছিল, যেটা অনেক পুরনো ছিল। স্কুলের অবস্থা খুবই খারাপ ছিল। বাচ্চাদের বসার বেঞ্চগুলো ভাঙা ছিল আর তাদের উপরে ঘুণ ধরে গিয়েছিল। ব্ল্যাকবোর্ডে ফাটল চড়ে এসেছিল, তার সাথে বর্ষাকালের সময় স্কুলের ছাদ থেকে জলও পড়ত। বাচ্চারা, তাড়াতাড়ি হোমওয়ার্ক চেক করিয়ে নাও, এক্ষুনি বৃষ্টি হতে চলেছে, নয়তো তোমাদের কপি ভিজে যাবে। বৃষ্টিতে খাতাপত্র ভিজে যাওয়ার ভয়ে সমস্ত স্টুডেন্টরা নিজেদের হোমওয়ার্ক চেক করানোর জন্য টিচারের কাছে চলে যায়। টিচার সব বাচ্চাদের হোমওয়ার্ক চেক করে আর ওদেরকে নতুন হোমওয়ার্ক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ঠিক আছে বাচ্চারা, কাল সবাই নিজেদের হোমওয়ার্ক করে আসবে কিন্তু। আর এখন সোজা বাড়ি চলে যাও, কেউ যেন রাস্তায় ঘোরাফেরা না করে, কারণ বৃষ্টি খুব জোরে হতে চলেছে আর বৃষ্টিতে ভিজে গেলে শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, আমরা সবাই স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব।
সব ছাত্ররা বাড়ি চলে যায়। আর ওদের যাবার পরে ম্যাডামও স্কুলের সব দরজা বন্ধ করে দিয়ে আর জানালা বন্ধ করে দিয়ে তারা চাবি লাগিয়ে দেয়। তারপর সে নিজের বাড়ি চলে যায়। সবাই চলে যাবার পরে খুব জোরে বৃষ্টিও শুরু হয়ে যায় আর তার সাথে বড় তুফানও চলে আসে। আর বড় তুফানের কারণে স্কুলটা ভেঙে নিচে পড়ে যায়। পরের দিন ম্যাডাম যখন স্কুলে যায় তখন সে দেখতে পায় যে স্কুলটা পুরোপুরি শেষ হয়ে গেছে। নাও, এখন এটাই দেখা বাকি ছিল। যেমন তেমন করে আমরা এই স্কুলটায় কাজ করছিলাম, এখন তো সেটাও থাকলো না। এখন বাচ্চাদের কি করে পড়াশোনা করাবো? টিচার গ্রামের প্রধানের কাছে চলে যায় আর তাকে এই ব্যাপারে সব কথা বলে। প্রধান মশাই, আমাদের স্কুল তুফানের কারণে ভেঙে গেছে। আমাদের স্কুলের জন্য নতুন বিল্ডিং এর দরকার পড়বে। আপনি কি আমাদের সাহায্য করবেন? আমার কাছে এত পয়সা তো নেই যে আমি একটা নতুন বিল্ডিং তৈরি করতে পারি, তাই না? কিন্তু আমরা সরকারের কাছে স্কুল বানানোর জন্য একটা অনুরোধ জানাতেই পারি। আপনি একটা কাগজে লিখে দিন, আমি তার উপরে সই করে দিয়ে গ্রামের প্রধানের মোহর ওর মধ্যে লাগিয়ে দিয়ে কার্যালয়তে জমা করিয়ে দেব, ঠিক আছে? টিচার স্কুলের বিল্ডিং তৈরি করার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখে প্রধান মশাইকে দিয়ে দেয়। প্রধান মশাই তাতে প্রধানের মোহর লাগিয়ে দিয়ে কাছাকাছি নিজের সরকারি অফিসে জমা করে দেয়। আর কয়েকদিন পরে একজন সরকারি ইঞ্জিনিয়ার এই স্কুলের নকশা বানানোর জন্য আর জায়গাটা ভালো করে দেখার জন্য গ্রামে চলে আসেন। এই নিন ম্যাডাম, আমি স্কুলের নকশাটা তৈরি করে দিয়েছি। আমি এর একটা কপি অফিসে জমা করে দেব। যেই সরকারের তরফ থেকে বাজেট পাস হয়ে যাবে, নতুন স্কুল তৈরি করার কাজও শুরু হয়ে যাবে। টিচারকে নতুন স্কুলের নকশা দেওয়ার পরে ইঞ্জিনিয়ার ওখান থেকে চলে যায় আর সরকারি অফিসে স্কুলের নকশাটাও দিয়ে দেয়। কিন্তু সরকারি অফিসার এই ব্যাপারে খুব ভালো করে নজরই দেন না। আর অনেক সময় কেটে যাবার পরেও স্কুল তৈরি হওয়ার কাজ শুরু হয় না। অনেক মাস অপেক্ষা করলাম, এখন তো 1 বছর হতে চলেছে। এখনো পর্যন্ত নতুন স্কুল তৈরি হওয়ার সংকেত পর্যন্ত পেলাম না। আমার তো মনে হয় না যে সরকার আমাদের জন্য স্কুল তৈরি করাবে। টিচার এই ব্যাপারে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার জন্য তার অফিসে চলে যায়। আসুন ম্যাডাম, বসুন না, আমি তো আপনার কাছেই আসছিলাম। স্যার, আসলে আমাদের স্কুলের বিল্ডিং এর কাজ কবে থেকে শুরু হবে? 1 বছর হয়ে গেছে স্যার। বাচ্চাদের ভবিষ্যতের প্রশ্ন যে। আমি আর আপনাকে কি যে বলি, আমি তো সেদিনকেই নকশাটা দিয়ে দিয়েছিলাম, সেটা পাসও হয়ে গিয়েছিল। সরকারের তরফ থেকে যে স্কুলের বাজেটটা এসেছিল সেটা সরকারি অফিসাররা খেয়ে নিয়েছে। আর কাগজে এটাই দেখানো হয় যে স্কুল তৈরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সরকারি অফিসারদের থেকে আশাই বা কি করব আমি? এই লোকেরা তো বাচ্চাদের ভবিষ্যৎটাও খারাপ করলো। কম করে স্কুলের টাকা তো ছেড়ে দিতেন, বেচারা বাচ্চাদের ভালো হয়ে যেত। আমি আপনার কাছে ক্ষমা চাইছি ম্যাডাম, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হয়ে গেল, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। আমি তো আমার কাজটা করেই দিয়েছিলাম। না, আমি এত সহজে বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ করতে দেব না। স্কুলের বিল্ডিং তৈরি না হলে কি হলো? আমি গাছের তলায় বাচ্চাদেরকে লেখাপড়া করাবো, কিন্তু আমি তাদের পড়াশোনা করিয়েই ছাড়বো। পরের দিন থেকে টিচার সবাইকে নিয়ে এসে একটা গাছের তলায় পড়াশোনা করাতে শুরু করে দেয়। সব বাচ্চারা এই ধরনের ক্লাস দেখে খুবই খুশি হয়। তখনই হঠাৎ করে বৃষ্টি নেমে যায় আর বাচ্চারা বৃষ্টি থেকে বাঁচার জন্য এদিক ওদিক দৌড়তে শুরু করে দেয়। আরে, কোথায় যাচ্ছো? সাবধানে বাচ্চারা, বৃষ্টিতে পিছলে যেও না। কয়েকজন বাচ্চা পাশে দাঁড়িয়ে থাকা একটা খারাপ রিকশার ভেতরে গিয়ে বসে পড়ে। ম্যাডামও রিকশার ভেতরে চলে যায় আর ড্রাইভারের সিটে বসে সে বাচ্চাদেরকে পড়াতে শুরু করে দেয়। এটা তো আমরা ভালো জায়গা পেয়ে গেছি বাচ্চারা, আমরা এখানে বসেও পড়াশোনা করতে পারবো। কিন্তু ম্যাডাম, এই রিকশায় তো শুধু আমরা 4 জনই বসতে পারবো। বাকি স্টুডেন্টরা কি করে পড়াশোনা করবে? এই ব্যাপারে কিছু একটা ভাবতে হবে। আমি একটা উপায় বের করে নেব। তোমরা আজকের লেখাপড়া করে নাও আর বাড়ি চলে যাও। আমি কাল পর্যন্ত নতুন স্কুলের ব্যবস্থা করছি। সমস্ত বাচ্চারা যখন চলে যায় তখন ম্যাডাম একজন রিকশা মেকানিকের কাছে চলে যায়। আমাকে বাচ্চাদের জন্য একটা নতুন স্কুল বানাবো, তুমি কি আমার সাহায্য করবে? কোনো বিল্ডিং তৈরি করা মিস্ত্রি নয় আমি। কোনো বিল্ডিং তৈরি করা আমি কোনো রাজমিস্ত্রি নই যে আপনার জন্য আমি একটা স্কুল তৈরি করে দেব। আমি রিকশারই স্কুল বানাতে চাই, পাথরের নয়। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। রিকশা স্কুল? কিন্তু সেটা কিভাবে? আমি তো আজ অব্দি কখনো এই ধরনের স্কুলের নাম শুনেইনি আর দেখিও নি, তাই না? প্রথম আপনার মুখ থেকেই শুনলাম আমি এটা। ম্যাডাম, আমি একটা গরিব মানুষ। এটা দেখে আপনি আমার সাথে ঠাট্টা করছেন না তো আবার? আর যদি আপনি ঠাট্টা নাই করে থাকেন তাহলে আপনিই বলুন না যে আমি রিকশা স্কুলটা কিভাবে তৈরি করব।
দেখো, ওখানে অনেকক্ষণ ধরে কিছু খারাপ রিক্সা রয়েছে। তুমি কি ওই সবকটাকে জুড়ে নিয়ে এরকম একটা রিক্সা স্কুল বানাতে পারো, যার মধ্যে আমার সমস্ত স্টুডেন্টরা একসাথে লেখাপড়া করতে পারবে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। আপনি আগে কেন বলেননি আমাকে? এটা তো আমি খুব সহজেই করতে পারবো। আপনি শুধু আমার কামালটা দেখতে থাকুন। আমি সব ভাঙা রিক্সাগুলোকে জুড়ে দিয়ে এমন একটা পাঠশালা আমি তৈরি করব যে আপনি দেখে অবাক হয়ে যাবেন। এখন এই মেকানিক সব ভাঙা রিক্সাগুলোকে এক জায়গায় গিয়ে জড়ো করে আর সেগুলোকে ওয়েল্ডিং করে জুড়ে দেয়। এই নিন ম্যাডাম, আপনার রিক্সা স্কুল আমি তৈরি করে দিয়েছি। একদম চকচক করছে, দেখুন না। পড়াশোনা করার জন্য ব্ল্যাকবোর্ডও ফিট করে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। তোমার যাই বিল হয়েছে সেটা আমায় দিয়ে দাও, আমি পে করে দিচ্ছি। আরে কি কথা বলছেন আপনি ম্যাডাম? আপনি বাচ্চাদের ভবিষ্যতের জন্য এত কিছু করছেন, আর আমি এইটুকু কাজ ফ্রিতে করতে পারবো না নাকি? আর এমনিতেই আমার মেয়ে সুধাকে তো আপনি পড়াচ্ছেন ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমি আসছি। বাচ্চাদের স্কুলের টাইম হয়ে গেছে। এখন টিচার রিক্সা স্কুলে বসে সেটা চালাতে শুরু করে দেয় আর বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে পিক করে নেয়। একজন মহিলাকে রিক্সা চালাতে দেখে লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে দেয়, কিন্তু টিচার তাদের কথায় কোনো কানই দেয় না। আরে ওই দেখো, একজন মহিলা রিক্সা চালাচ্ছে। এখন টিচার সব ছাত্রদেরকে বাড়ি থেকে নিয়ে পিক করে নেয় আর সবাইকে রিক্সা স্কুলের ভেতরে পড়াতে শুরু করে দেয়। আর ছুটি হয়ে গেলে সবাইকে আবার বাড়িতে গিয়ে ড্রপ করে আসে। আর সব বাচ্চারা মন দিয়ে পড়াশোনাও শুরু করে দেয় আর এক্সামে টপ করে। এই দেখো বাচ্চারা, আমাদের স্কুলের ব্যাপারে নিউজ পেপারে আর্টিকেল ছেপেছে। সবাই টপ করেছে। সেই জন্য সমস্ত স্টুডেন্টসদেরকে নতুন ক্লাসের জন্য শুভকামনা। এখন এই কথাটা সব জায়গাতেই ছড়িয়ে যায় যে এই টিচার স্কুল না থাকার কারণে রিক্সায় ঘুরে ঘুরে বাচ্চাদেরকে পড়াশোনা করান। সরকারের কানে যখন এই কথা পৌঁছয় তখন সরকার ওই ঘুষখোর অফিসারদের কাছ থেকে বের করে দেয় যারা স্কুল বিল্ডিংয়ের পয়সা খেয়ে নিয়েছিল। আর টিচারকে তার এই সততার জন্য অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয়।